আজ শ্বশুর বাড়ি যাব, বউকে দেখবো, আর এই মিষ্টিগুলো তো খেতে হবে। বাবা রে বাবা, মিষ্টি পড়লে তো সর্বনাশ হয়ে যেত। আহা, কি সুন্দর আবহাওয়া আজ। শ্বশুর বাড়ি যাওয়ার দিন সবসময় এমন সুন্দর লাগে কেন কে জানে। আরে রঘু, কোথায় চললে এই হাড়ি নিয়ে? শ্বশুর বাড়ি যাচ্ছি দাদা, বউকে দেখতে। বাহ 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 বাহ, তাহলে তো আজকে বেশ ভালোই ভোজ হবে, কি বলো? সেই আশাতেই তো যাচ্ছি দাদা। আসি তাহলে, দেরি হয়ে যাচ্ছে। যাও যাও, সাবধানে যেও, আকাশের অবস্থা তেমন ভালো ঠেকছে না। একটু মেঘলা লাগছে বটে, তবে এখনই বৃষ্টি হবে না মনে হয়। ওই যে আসছে আমার হাড়ি ভর্তি মিষ্টির পর। এই দেখো সুস্মিতা, এতটা পথ সাইকেল চালিয়ে এসেছি, তাও মিষ্টির হাঁড়িটা এক ফোঁটাও পড়েনি। তোমার তো মিষ্টির প্রতি যত টান, আমার প্রতি কতটুকু বলো তো? এই কি কথা সুস্মিতা, তুমি আর মিষ্টি তো আমার কাছে সমান, দুটোই আমার প্রাণ। মা, প্রণাম নেবেন। এই দেখুন, শহরের সবচেয়ে ভালো দোকানের মিষ্টি নিয়ে এসেছি। এসো বাবা, এসো। তোমার জন্যই আজ এই বিশাল আয়োজন করেছি। ভেতরে এসো। কেমন আছো তুমি? পথে কষ্ট হয়নি তো? তোমাকে দেখার জন্য এই পথ তো কিছুই না সুস্মিতা। বাহ, কি সুন্দর গন্ধ! কি মিষ্টি এনেছো বাবা? মা, রসগোল্লা, সন্দেশ আর একটু কালো জাম। ভাবলাম সবার পছন্দ মতো কিছু একটা তো থাকবেই। তুমি তো সব সময় এত কিছু নিয়ে আসো বাবা। নিজের জন্য তো কিছু রাখা উচিত, পথের খরচের জন্য। মা, আপনার মেয়ের জন্য এইটুকু তো করতেই হবে। মা, ওকে আর প্রশ্রয় দিও না, না হলে আরো বেশি খরচ করবে। বড় বৌদি, আজ তো রাজভোগ রান্না হচ্ছে দেখি, জামাইবাবু আসছে বলে কথা। হ্যাঁ রে আরতি, মায়ের তো জামাইকে নিয়ে ভীষণ চিন্তা। ইলিশ, মুরগি, ডাল, ভাত, চাটনি সব বানানো হচ্ছে। ভালোই তো, বাড়িতে একটু উৎসব উৎসব লাগছে। সত্যি, মা যেন জামাই এলে অন্য মানুষ হয়ে যান, নিজের হাতে সব দেখাশোনা করেন। এই ইলিশটা কতদিন ধরে জমিয়ে রাখা ছিল, আজ সেটাই বের করলেন। জামাইবাবু তো খুব ভালো মানুষ, সব সময় হাসি খুশি থাকেন, উনাকে দেখলেই মন ভালো হয়ে যায়। হ্যাঁ রে, মানুষ হিসেবে খুবই ভালো, শুধু একটু বেশি খাই, এই যা। সে তো ঠিকই বলেছেন বৌদি, তবে এটাও তো ভালো লক্ষণ, রান্না ভালো বলেই তো এত খাচ্ছেন। মা, এই ইলিশ মাছটা অসাধারণ হয়েছে, আরেকটু দিন তো। খাও বাবা, খাও। তোমার জন্যই তো এসব বানানো। আরে মাংসটা লাজবাব। সুস্মিতা, তোমার মায়ের হাতের রান্নার তুলনা হয় না। তুমি তো সব কিছুই ভালো বলো। আর এই ডালটাও অসাধারণ, একটু ঘি দিয়ে মাখিয়ে খেলে তো স্বর্গের স্বাদ। নাও বাবা, আরো ঘি নাও। বড় বৌদি, দেখেছেন জামাইবাবু তো একাই প্রায় সব সাবার করে দিচ্ছেন। হ্যাঁ রে, আমিও দেখছি, এই হাড়ি খেলে তো রাতে আমাদের জন্য কিছুই থাকবে না। মা তো আবার জামাইকে না খাইয়ে থামবেনই না। সে তো ঠিক আছে, কিন্তু বাড়ির নিজেদের মানুষদের কথাও তো ভাবা দরকার। যাকে দেখি রাতে কি পাই। বৌদি চিন্তা করবেন না, আমি ভাতের হাঁড়ি থেকে একটু আলাদা করে সরিয়ে রেখেছি আগেই, রাতে খাওয়া নিয়ে সমস্যা হবে না। বাহ, তুই তো বেশ চালাক দেখছি। এইটুকু বুদ্ধি না থাকলে এই সংসারে টিকে থাকা যায় বলুন বৌদি? হ্যাঁ, ঠিকই বলেছিস। মা, আজকের খাওয়াটা সারা জীবন মনে থাকবে। আসি তাহলে। সাবধানে যেও বাবা, আবার এসো শীঘ্রই। মা, আমরা আসছি তাহলে। শুনছো, আজকে তোমার বোন জামাই এসে প্রায় সবকিছু একাই খেয়ে গেল। মাছ মাংস সব শেষ, আমরা রাতে ডাল ভাত দিয়ে চালিয়েছি। শুনছো তুমি আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, শুনছি। জামাই খেয়েছে তো ভালোই, তো মেহমান মানুষ। তোমার আজকাল কি হয়েছে বলো তো? সারাক্ষণ কেমন অন্যমনস্ক হয়ে থাকো। আগে তো এসব নিয়ে তুমিও হাসি ঠাট্টা করতে। কিছু না পূজা, ব্যবসার কিছু ঝামেলা চলছে। কি ঝামেলা আমাকে বলো তো? কতদিন ধরে দেখছি তুমি ঠিকমতো ঘুমাও না, খাওয়া দাওয়াও ঠিক করে করছো না। এখন থাক, পরে বলবো, তুমি শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। ঠিক আছে, কিন্তু আমি তো তোমার বউ, আমাকে কেন লুকিয়ে রাখছো? জানি পূজা,
কিন্তু এই মুহূর্তে নিজেই কিছু বুঝে উঠতে পারছি না তোমাকে কি বলবো। ঠিক আছে, যখন মনে হবে বলার মতো সময় তখনই বলো। এই মাসেও লোকসান, তোর আর কতদিন এভাবে চলবে? এই রাকেশ, কি হয়েছে রে? তোর মুখটা এরকম শুকনো কি জন্য? কি বলবো সুবল, ব্যবসাটা একদম ধসে যাচ্ছে। পাইকারি দামে মাল কিনে এনেছিলাম কিন্তু বিক্রি হচ্ছে না। এদিকে এদিকে দোকান ভাড়া, কর্মচারীর মাইনে সব বাকি পড়ে যাচ্ছে। তুই আমাকে বল, তোর কত টাকা দরকার আছে? প্রায় প্রায় 30,000 মতন টাকা হলে আপাতত সামলে নেওয়া যেত। আহা, আমার হাতেও তো এখন তেমন নেই রে। তবে যদি কিছু জোগাড় করতে পারি আমি অবশ্যই তোকে বলছি। ধন্যবাদ সুবল, তুই যে অন্তত চেষ্টা করবি বলেছিস, এতেই এতেই আমার মনটা একটু হালকা লাগছে রে। এক ভাই, ভেঙে পড়িস না। আর ব্যবসায় তো ওঠাপড়া থেকেই থাকে। এখন না হয় একটু খারাপ চলছে, তুই দেখে নিস আবার সব ঠিক হয়ে যাবে। জানি, কিন্তু পরিবারের মুখের দিকে তাকালে বড্ড ভয় লাগে। বউ বাচ্চা নিয়ে সংসার, দায়িত্ব তো এড়াতে পারি না। রাকেশ, তুমি তো আগের ধারই এখনো শোধ করনি পুরোপুরি, আবার ধার চাইছো? দাদা দাদা একটু সময় দিন, ব্যবসাটা একটু ঘুরে দাঁড়ালেই আমি সব শোধ করে দেব। ঠিক আছে, কিন্তু এবার 7 দিনের বেশি সময় দিতে পারবো না। এরপরে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে দাদা। ব্যবসায় এভাবে ভেঙে পড়লে চলবে না রাকেশ, একটু সাহস রাখো, উপায় ঠিকই বেরিয়ে আসবে। মা জানেন, সেদিন বাজারে দেখলাম দারুণ তাজা হাঁস বিক্রি হচ্ছিল। ভাবছিলাম একদিন যদি আপনার হাতে হাঁসের মাংস রান্না খেতে পারতাম, জীবন ধন্য হয়ে যেত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, পরের বার এলে ঠিক বানিয়ে দেব। তুমি তো সব সময় নতুন নতুন খাবারের কথা বলো। মা কিভাবে যে সব মনে রাখেন কে জানে। জামাই সোহাগ বলে তো একটা কথা আছে না, এই জন্যই তো এত আদর। মা, আপনার এই আদর পেয়ে আমি তো ভাগ্যবান জামাই। তুমি তো সব বাড়িতেই এমন ভাগ্যবান হতে চাও, তাই না? না না, শুধু তোমার বাড়িতেই। হাঁসের মাংস? জামাইবাবু ঠাট্টা করছেন নাকি সত্যিই বলছেন? এই বাড়িতে এখন দুবেলা দুমুঠো ভাত জোগানোটাই কঠিন হয়ে যাচ্ছে, আর আপনি হাঁসের মাংসের কথা বলছেন? রাকেশ, তুমি এভাবে কথা বলছো কেন? আমি আমি দুঃখিত, কিন্তু সত্যি কথাই বলছি। ব্যবসায় এমন অবস্থা যাচ্ছে যে আমি নিজেই জানি না আগামী মাসে ঘর কিভাবে চালাবো। আসলে এমন সময় এসব শুনলে মাথা ঠিক থাকে না। রাকেশ, ও তো মজা করে বলেছে, এভাবে মন খারাপ করার কি আছে? মা, আমি জানি আমার এভাবে বলা ঠিক হয়নি, কিন্তু মাথার ভেতর এত চাপ চলছে যে আর সহ্য হচ্ছিল না। প্রতিদিন পাওনাদারদের মুখ দেখতে দেখতে আমার নিজের মাথাটাই ঠিক থাকছে না আজকাল। দাদা, তোমার কি সত্যি এত সমস্যা চলছে? আমাদের তো কিছুই বলনি। কি বলবো বল, লজ্জা লাগে বোনের সামনে নিজের অক্ষমতার কথা বলতে। দাদা, আমরা তো তোমার পরিবার, লজ্জা পাওয়ার কি আছে? বলো তো ঠিক কি হয়েছে? ব্যবসায় পুঁজি খাটিয়েছিলাম, কিন্তু বাজারে বিক্রি কমে গেছে, এখন ধার দেনা হয়ে গেছে। আমরা কাউকে বলতে পারছিলাম না, লজ্জায়। তুমি এখনই চলে যাচ্ছ? এই রাতটা থেকে যেতে পারতে। না সুস্মিতা, আজকে থাকতে ইচ্ছে করছে না, চলো বাড়ি ফিরি। এই রাকেশ তার কথায় মন খারাপ করো না, ওর মাথা এখন ঠিক নেই, ব্যবসার এত চাপ। আমি রাগ করিনি সুস্মিতা, কিন্তু বুঝলাম আমার সামান্য একটা মজার কথাও কারোর কাছে বোঝা হয়ে যেতে পারে। এটা ভেবেই খারাপ লাগছে। বাবা, রাগ করে যেও না, আমি রাকেশকে বকে দেব। না মা, রাগ করিনি, সত্যি শুধু একটু চিন্তা হচ্ছে রাকেশদার জন্য। ভালো থাকবেন। ছেলেটা আজকাল বড় চাপে আছে বাবা, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মা, আপনি এভাবে ক্ষমা চাইবেন না, লজ্জা লাগে, আমি বুঝি সবকিছু। মা, তুমি চিন্তা করো না, আমরা ঠিক আছি। শুধু দাদার জন্য একটু খারাপ লাগছে। জানি না ও কিভাবে এই সমস্যা থেকে বেরোবে, ব্যবসাটাই তো ওর একমাত্র সম্বল। সাবধানে চালিও, আকাশের অবস্থা তো ভালো না। চিন্তা করো না, পৌঁছে যাবো ঠিক। সর্বনাশ, চাকাটা তো একদম কাদায় বসে গেছে। এখন কি করবে? একটু ধরো তো সুস্মিতা, দেখি বের করতে পারি কিনা। এই বৃষ্টির মধ্যে সাইকেল ঠেলাঠেলি করে তো দুজনেই একদম ভিজে চুপচুপে হয়ে যাচ্ছি। কি আর করা যাবে, ভাগ্যে যা আছে তাই হবে। কি হলো জামাইবাবু, সাইকেল আটকে গেছে নাকি? হ্যাঁ দাদা, একটু সাহায্য করবেন,
সাইকেলটা যদি গাড়িতে তুলে দিতে পারতেন। আরে চিন্তা কইরেন না, আমি উঠাই দিছি। এই বৃষ্টিতে হাঁটাহাঁটি করা তো ঠিক হবে না। আহা, কতদিনের ইচ্ছা একটা বাইক কেনার। বৃষ্টিতে ভিজতে হতো না, কাদায় আটকাতে হতো না, কিন্তু টাকাটাই তো এখনো জমেনি পুরোপুরি। এত চিন্তা করছো কেন? আর মাত্র 10,000 টাকা গোছানো বাকি। ওইটুকু হয়ে গেলেই তো তুমি বাইক কিনতে পারবে। তুমি ঠিকই বলেছো, আর কটা দিনই তো অপেক্ষা। আমরা তো একসাথে জমাচ্ছি এতদিন ধরে, একটু ধৈর্য ধরলেই হবে। ভাবতেই ভালো লাগছে বাইকে করে তোমাকে নিয়ে ঘুরবো, আর কাদায় আটকাতে হবে না। জামাই বাবু, বাইক কিনলে কিন্তু আমাদের এই গরুর গাড়ির ব্যবসা লাটে উঠবে। না না দাদা, আপনার গাড়ি তো নিজের জায়গায় থাকবেই, বৃষ্টি কাদায় তো গরুর গাড়ি ভরসা। সেটা ঠিক বলেছে, বাইক তো আর কাদায় চলবে না। দেখলে, দারোয়ান দাদাও তোমার পক্ষে কথা বলছেন। এই তো প্রায় পৌঁছে গেছি জামাই বাবু। ধন্যবাদ দাদা, আপনি না থাকলে আজ বড় বিপদে পড়তাম। বাহ, কি সুন্দর রং! এই লাল রঙের বাইকটাই আমার পছন্দ। ভেতরে এসে দেখুন না, চালিয়েও দেখতে পারেন। না না, এখন থাক, আর মাত্র 10 দিন, তারপর পুরো টাকা নিয়ে এসে একদম কিনেই নিয়ে যাব। ঠিক আছে, তাহলে বাইকটা রেখে দিই আপনার জন্য। হ্যাঁ দাদা, রেখে দিন, 10 দিন পরে দেখা হচ্ছে। এই বাইকটা কিন্তু খুব চলে, আপনি সঠিক পছন্দই করেছেন। আমার বউয়ের সাথে অনেক গল্প করেছি এই বাইক নিয়ে, একসাথে মেলায় যাব, শহরে যাব। বাহ, দারুণ তো। 10 দিন পর তাহলে চলে আসবেন। নিশ্চয়ই দাদা, আমার আর তর সইছে না। আচ্ছা জামাইবাবু, টাকা জমাতে যদি কোনো অসুবিধা হয়, আমাদের এখানে কিস্তিতেও নেওয়ার ব্যবস্থা আছে, সেটাও ভেবে দেখতে পারেন। না দাদা, নিজের জমানো টাকা দিয়েই কিনতে চাই, ধারে কিছু নিতে চাই না। রাকেশ, তুমি বলেছিলে এই সপ্তাহে টাকা দেবে, কোথায় টাকা? দাদা, দাদা আর কটা দিন সময় দিন, আমি আমি ব্যবস্থা করার চেষ্টা করছি। কতদিন সময় দেবো বলো তো? মাসের পর মাস তো এই একই কথা শুনছি। আমি আমি বুঝি আপনাদের কষ্ট, কিন্তু বিশ্বাস করুন, ইচ্ছা করে দেরি আমি করছি না, আসলে ব্যবসাটাই খারাপ যাচ্ছে। মনে রেখো রাকেশ, 7 দিন কিন্তু। ঠিক আছে দাদা। এই তুমি শুনেছো, ওই রাকেশের দোকানে আজ পাওনাদাররা এসে হোম বিতম্বি করে গেছে। এই 7 দিনের মধ্যে টাকা না দিলে বলছে নাকি দোকানটাই বিক্রি হয়ে যাবে। আহারে, ছেলেটা তো সৎভাবেই ব্যবসা করার চেষ্টা করছিল, কপালটাই খারাপ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, পরিবার নিয়ে মানুষটা সত্যি বিপদে আছে শুনলাম। রাকেশ তার এত বড় বিপদ, আর আমি কিছুই জানতাম না। সেদিন আমার সামান্য কথায় উনি যে রেগে গিয়েছিলেন, তার পিছনে তো এত বড় কষ্ট লুকোনো ছিল। সুস্মিতা, আজ চায়ের দোকানে শুনলাম রাকেশ তার ব্যবসায় খুব বড় সমস্যা। পাওনাদাররা 7 দিনের সময় দিয়েছে, না হলে দোকান বন্ধ হয়ে যাবে। এমা, সত্যি? দাদা তো কিচ্ছু বলেনি। হয়তো লজ্জায় বলেনি, কিন্তু সুস্মিতা, আমাদের তো কিছু একটা করা দরকার। আমরা কি করব? আমাদের বাইক কেনার জন্য জমানো টাকাটা আছে না, ওটা রাকেশ দাকে দিয়ে দাও। কিন্তু এই টাকা তো তোমার এত দিনের স্বপ্নের বাইক কেনার জন্য জমানো। তুমি কতদিন ধরে এই বাইক কেনার কথা ভাবছো, আমি জানি। বাইক তো পরেও কেনা যাবে সুস্মিতা, কিন্তু রাকেশ দার ব্যবসাটা যদি এখন বন্ধ হয়ে যায়, তাহলে তো তোমার পুরো পরিবারটাই বিপদে পড়বে। বাইকের চেয়ে পরিবার অনেক বড়। কিন্তু তুমি নিজে যে এত ইচ্ছা করে জমিয়েছো, তোমার কষ্ট হবে না? কষ্ট তো একটু হবেই, কিন্তু ভেবে দেখো, একটা বাইক না হয় আর একটু দেরিতে কিনবো, কিন্তু রাকেশ দার দোকান বন্ধ হয়ে গেলে সেটা তো আর ফিরে আসবে না। তুমি তুমি সত্যি একজন অসাধারণ মানুষ। আমার ভাগ্য ভালো যে তোমার মতো একজন স্বামী পেয়েছি। এইসব বলে লজ্জা দিও না, কালকে সকালে টাকাটা নিয়ে তুমি যাও রাকেশ দার কাছে। কিন্তু দাদা যদি জিজ্ঞেস করে টাকা কোথা থেকে এলো, তখন কি বলবো? সত্যিটাই বলো, লুকোনোর কিছু নেই, বরং সত্যি জানলে ও বুঝবে যে আমরা কতটা ওর পাশে আছি। ঠিক আছে, তাই করব। সুমিতা, তুই হঠাৎ এই সময়? দাদা, এই নাও, এই টাকাটা রাখো। তোমার দোকানের সমস্যার কথা শুনেছি। এত টাকা? কিন্তু সুমিতা, এত টাকা তুই কোথায় পেলি? দাদা, এটা আসলে রঘুর বাইক কেনার জন্য জমানো টাকা। ও নিজেই বলেছে এটা তোমাকে দিতে। হ্যাঁ, কি বলছিস? ওর নিজের এত বড় স্বপ্নের টাকা আমাকে দিয়ে দিতে বললো? আমি আমি যাকে সেদিন এমন কথা শুনিয়ে দিলাম,
সেই ভাইয়া, ও রাগ করেনি তোমার উপর, বরং তোমার কথা শুনে খুব চিন্তায় ছিল। কালকে চায়ের দোকানে তোমার ব্যবসার সমস্যার কথা শুনে সাথে সাথে আমাকে বললো এই টাকাটা দিয়ে যেতে। যাকে আমি সেদিন এমন কথা শুনিয়ে দিলাম, সেই মানুষটাই আজ নিজের স্বপ্নের টাকা দিয়ে আমাকে বাঁচাচ্ছে। আমি তো ওর মুখোমুখি হওয়ারও যোগ্য না রে। দাদা, ও তোমাকে নিজের ভাইয়ের মতো ভাবে, তাই এত সহজে এই সিদ্ধান্ত নিতে পেরেছে। আমি আমি ওনার এই ঋণ কিভাবে শোধ করব সুমিতা? আমি কিভাবে শোধ করব ঋণ? ভাইয়া, এই ঋণ শোধ করার কথা ভেবো না, শুধু ব্যবসাটা ঠিক করে নাও, এটাই আমাদের সব থেকে বড় খুশি হবে। আজই আমি গিয়ে ওনার সাথে দেখা করব। আমাকে আমাকে নিজের মুখে ধন্যবাদ জানাতে হবে। হ্যাঁ জামাইবাবু, আমি আমি জানি না কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো। আরে রাকেশ দা, এত ব্যস্ত হওয়ার কি আছে, বসুন। জামাইবাবু, সেদিন আমি আপনাকে যা বলেছিলাম তার জন্য আমি লজ্জিত। আসলে আসলে ব্যবসার চাপে মাথা ঠিক ছিল না। রাকেশ দা, আমি তো ওই দিনই বুঝেছিলাম আপনার মনের অবস্থা ভালো নেই, রাগ করিনি আমি। কিন্তু আমি যে টাকা নিয়েছি এটা তো আপনার এতদিনের স্বপ্নের বাইক কেনার টাকা। আমি আমি এটা নিতে পারি না জামাইবাবু, আপনি এটা ফেরত নিন। না রাকেশ দা, বাইক তো পরেও কেনা যাবে, কিন্তু আপনার ব্যবসাটা এখন বাঁচানো বেশি জরুরি। এমন মন কজনের হয় জামাইবাবু? আমি নিজের বোনের সংসারে এত হিসেব করি, আর আপনি আপনি নিজের স্বপ্নটাই ছেড়ে দিলেন আমার জন্য। জামাইবাবু, আমিও ভুল করেছি। সেদিন আমিও মনে মনে আপনার খাওয়া নিয়ে বিরক্ত হয়েছিলাম, ছোট মনের পরিচয় দিয়েছিলাম। এত বড় মনের একজন মানুষকে নিয়ে এমন ভাবাটা আমার একদম উচিত হয়নি। আরে বৌদি, শ্বশুর বাড়িতে জামাই একটু বেশি খাবে না তো কে খাবে বলুন? এসব নিয়ে ভাবার কিছু নাই। দেখলে তো দাদা, ওর মনটা কত বড়। বাবা, তুমি আজ এই পরিবারের জন্য যা করলে এর প্রতিদান আমরা কোনো দিন দিতে পারবো না। মা, প্রতিদানের কথা কেন বলছেন? পরিবারের জন্য এইটুকু তো সবাই করে। জামাইবাবু, আমি প্রতিজ্ঞা করছি ব্যবসা ঠিক হয়ে গেলে সবার আগে আপনার বাইকের টাকা আমি শোধ করে দেব। আর আর আগামী মাসেই আপনাদের দুজনকে নিয়ে আমি বাইকের দোকানে যাব, একসাথে বাইক কিনবো। হ্যাঁ, তাহলে তো আরো ভালো হবে। চলুন আজ সবাই মিলে বসে চা খাই, নতুন করে সব শুরু হোক।